নমস্কার, অ্যাডভোকেট শ্রেয়সী সেন চৌধুরী সকলকে জানাই গণধর্ষণ উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো কিছু মানুষের অনেক অভিযোগ যে আরজিকর কাণ্ডে আমি যেভাবে পথে নেমেছিলাম, যতটা কথা বলেছিলাম, কেন আমার কসবা কাণ্ডে মুখ খোলেনি, তো দুর্গাপুর কাণ্ডেও আমার মুখ খুলবে না। এবার কথা হচ্ছে, কসবা কাণ্ডে আমার মুখটা খোলেনি একটাই কারণে, সেটা হচ্ছে আমি তো এই প্রফেশনে আছি, আমি জানি তার ভবিতব্য কি হতে পারে। তো অ্যাজ ইউজুয়াল আমি ঠিক প্রমাণিত হয়েছি। একজন নির্যাতিতা, যিনি তৃণমূল করতেন, নির্যাতিতার বাবা, তিনিও তৃণমূল কর্মী। তো আর যিনি ধর্ষণ করেছে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তিনিও তৃণমূল কর্মী। অ্যাজ ইউজুয়াল সেদিন লয়ারও কিন্তু। তো এবার কথা হচ্ছে, লয়ার যেহেতু তার ক্ষমতাও রয়েছে, তো সেই ক্ষমতার অপব্যবহার করে দলীয় একজন কর্মীকে তিনি ধর্ষণ করেন। তো সংবাদ মাধ্যমে আমরা বাবা মেয়ে দুজনেরই বাইট পেয়েছিলাম। বাবা বলেছিল যে আমাদের মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে, তো তদন্ত ঠিকঠাক দিকে এগোচ্ছে। তো তার যখন আস্থা আছে, তদন্ত যখন ঠিকঠাক দিকে এগোচ্ছে, তাহলে সেটা নিয়ে তো আমাদের রাজ্যবাসীর মুখ খোলার কোনো জায়গাই নেই। এগোচ্ছে, বিচার পাচ্ছে। মুখ আমরা না হয় মনোজিতের বিরুদ্ধে খুলবো, কারণ সে শুধুমাত্র এই মেয়েটির রেপ করেনি, এর আগে বহু বহু মেয়েকে তিনি নির্যাতন করেছিলেন মেয়েদের ওপর, তারাও নির্যাতিতা। তো তারাও পরে সামনে এসে বাইট দিয়েছিল। এবার বাবার এই বক্তব্যের পর মেয়েটিও একটা বাইট দেয় সংবাদ মাধ্যমে, মানে যিনি নির্যাতিতা। তো বিশেষ করে নারী হিসেবে ভেঙে গেছিলেন ভেতর থেকে, তার পুরো সবিস্তারে বিবরণটা শুনে। অ্যাকচুয়ালি এরকম বিবরণ আমরা কোর্টে রোজই শুনি, কিন্তু তবু কোথাও না কোথাও যখন 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 একটা মেয়ের সাথে রেপড হয় অ্যাজ আ ওম্যান, তখন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যায়। তো বাবা মেয়ে দুজনেই দলের ওপর আস্থা রেখেছিলেন, ঠিক আছে, তাই আমি মুখ খুলিনি। কিন্তু আমি জানতাম কেমন বিচার পাবে। সেটাই হলো। 3 মাস পরে মনোজিৎ মিশ্র জামিন পেল। তারপর থেকে কিন্তু বাবা বা মেয়ের কারোর কিন্তু কোনো বাইট আমরা পাইনি। তো তারা যখন নিজেরাই মেনে নিচ্ছে যে লড়ছে না, তো তাহলে আমরা সাধারণ রাজ্যবাসী আর কি করতে পারি। এবার আসি দুর্গাপুর কাণ্ডে। দুর্গাপুর কাণ্ডেও একই জিনিস প্রমাণ করার চেষ্টা হচ্ছে, যেটা আরজি করে হয়েছিল। একজনই ধর্ষক, এখানে একজনই ধর্ষক। এত ফরেন্সিক টিম গঠনের পর তাদের মনে হলো একজনই ধর্ষক। ওকে, ফেয়ার এনাফ। কতটা কষ্ট পেলে একজন বাবা বলতে পারে সংবাদ মাধ্যমে যে আমার মেয়ের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, আমরা আর এখানে থাকবো না, আমরা এই জায়গা ছেড়ে চলে যাবো, মাননীয়ার কাছে অনুরোধ, আপনি দয়া করে বিচারটা দেবেন আমার মেয়েকে। কতটা কষ্ট পেলে। আমি সিবিআই তদন্ত চাইছি, কারণ রাজ্য পুলিশের উপর আমার আস্থা নেই, সেটা আরজি করার সময় আমরা দেখে নিয়েছি। কতটা কষ্ট পেলে একজন বাবা এরকম একটা বাইট দেয়, তাই না? কতটা কষ্ট পেলে। ছেড়ে দিলাম। এবার আমার বক্তব্য হচ্ছে, যখন আমাদের অফিসে কোনো বয়স্ক, মানে বহুদিন বছর ধরে কাজ করা একজন লোকের যখন বয়স হয়ে যায়, তিনি যখন আর তথ্য প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না, তখন আমরা কি করি? তখন তার রিটায়ারমেন্ট হয়। তা আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা একটা হাম্বেল রিকোয়েস্ট করছি, আপনি এবার চেয়ারটা ছাড়ুন। কারণ আপনি নিজের সম্মান ভুলুণ্ঠিত করছেন। জীবনে যখন প্রথম 18 বছর বয়সে পদার্পণ করেছিলাম, প্রথম ভোটটা আপনাকে দিয়েছিলাম। আমার এখনো সেই দিনগুলো মনে পড়ে, যখন আমি কলেজে পড়তাম, আমি আপনার জন্য কত কত চেঁচিয়েছি, কত কত, মানে লিটারালি আমি আপনার জন্য পায়ে হেঁটেছি রাস্তায়। প্রচন্ড গর্বের সাথে হেঁটেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী চেয়ারে বসছেন, আমরা মহিলারা খুব প্রাউড ফিল করছি। প্রথম 5 বছর 10 বছর আমরা ভালোই ছিলাম দিদি। কি হলো তারপর? প্রত্যেকটা করে রেপ হচ্ছে, আর আপনি ভুলভাল বক্তব্য রাখছেন। কোথাও বলছেন জামা ছোট ছিল, কোথাও বলছেন রাতে বেরিয়েছে, কোথাও বলছেন ক্যারেক্টার খারাপ ছিল, কোথাও বলছেন প্রেগনেন্ট ছিল। আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনি মহিলাদের রিপ্রেজেন্ট করছেন, এই বক্তব্য আপনার মুখে মানাচ্ছে না, নিতে পারছি না জাস্ট। হ্যাঁ, এখন একটা নতুন নিয়ম এসছে, নেগেটিভ পাবলিসিটি। নেগেটিভ পাবলিসিটির জন্য লোকে সব ভুলভাল বক্তব্য বলে রাখে, সেটা আমরা ভোটের সময় রচনা ব্যানার্জিকে দেখে বুঝেছি। এত বর্ষিয়ান একজন অভিনেত্রী, তিনি এরকম নেগেটিভ পাবলিসিটি করেছিল যাতে তিনি ভোটে যেতে। কারণ কি, নেগেটিভ পাবলিসিটি দিয়ে না অসহায়, গরিব, অশিক্ষিত এই ধরনের গোষ্ঠীর কাছে পৌঁছানোটা খুব দরকার। তাদের সামনে এটা রিপ্রেজেন্ট করা যায় আমি খুব সরল, কারণ বেশিরভাগ ভোট এই গোষ্ঠী থেকেই আসে কিন্তু। তো এবার ব্যাপারটা হচ্ছে, এটাই আপনাকে বলার, সময় থাকতে থাকতে আপনি গতি ছাড়ুন। এবার কারো কারো বক্তব্য, আমি কেন বিহার উত্তরপ্রদেশ নিয়ে কথা বলি না? বিহার উত্তরপ্রদেশ নিয়ে কথা বলবো, আরে ভাই আমি থাকি পশ্চিমবঙ্গে, আমি থাকি কলকাতায়। আমি বিহার উত্তরপ্রদেশ নিয়ে তো তখন কথা বলবো না যখন আমি উদাহরণস্বরূপ এটা বিহার উত্তরপ্রদেশকে দেখাতে পারবো, দেখো আমার পশ্চিমবঙ্গ, দেখো আমার কলকাতা। যেটা বেঙ্গল পাচ্ছে সেটা কেন বিহার উত্তরপ্রদেশ পাচ্ছে না? আরে ভাই, আমি বিহার
পুলিশ নিয়ে কি কথা বলবো, আমি নিজেই সেফ না। বলা হচ্ছে রাতের বেলা না বেরোতে, তো এখন যদি আমার কোনো ক্লায়েন্ট আমায় রাতে ফোন করে বলে থানায় তুলে নিয়ে গেছে বেল করানোর জন্য, আমি রাতের বেলা যাব না অনলি বিকজ আমি একজন মেয়ে বলে? একজন মহিলা ডাক্তার রাতে বেরোবে না, মরে যাক পেশেন্ট, মরে যাক, আমি যাবো না, আমি মেয়ে। একজন নার্স বেরোবে না, কিছুদিন আগে একটা নার্সেরও ধর্ষণ হয়েছে বাড়ি ফেরার সময়, আপনারা দেখেছিলেন, সেও বিচার পায়নি আজ পর্যন্ত। বিচারটা কোথায় পাওয়া যায় আমাকে একটু বলুন তো, বিচারটা কোথায় পাওয়া যায়? আমাদের প্রফেশনে না একটা কথা খুব প্রচলিত আছে, কি বলুন তো, যেটা আমি অভয়াকাণ্ডে যখন আমি এত প্রতিবাদ করেছিলাম তখন আমাকে খুব শুনতে হয়েছিল যে আমি ঠিকঠাক এখনো প্রফেশনালিজমটা বুঝিনি। আমাদের প্রফেশনে নাকি প্রফেশনালিজম বলতে এটাকেই বোঝায় যে ধরুন কোনো ভিকটিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যে ছেলেটি রেপ করেছে তাকে আমি নির্দোষ প্রমাণ করে বাইরে বের করে নিলাম, এগেনস্ট ডাবল পারিশ্রমিক বের করে আনলাম, এটা হচ্ছে আমাদের প্রফেশনের প্রফেশনালিজম। আরে ভাই শুনুন, সব প্রফেশনে থাকা মানুষদের এথিক্স আলাদা, তা আমার এথিক্স একটু আলাদা। আমি নিজে নারী হয়ে কখনো কোনো নারী ভিক্টিমের এগেনস্টে যেতে পারিনি, এটা আমার এথিক্স, আমার ব্যাকবোনটা সোজা, আমার এত টাকার দরকার নেই জীবনে, আমি যা কামাচ্ছি ফেয়ার এনাফ, আমি আয়নায় চোখ রাখতে পারছি মানে, আমি রাতে শান্তির ঘুম ঘুমাতে পারছি মানে ফেয়ার এনাফ, অত নাম ডাকে আমার দরকার নেই। যাদের আমার কাছে আসার তারা ঠিকই আসছে, যাদের আমায় দিয়ে কাজ করানো তারা ঠিকই রাখছে, তারা আমার উপর আস্থা ভরসা সব রাখছে, সব। কিন্তু আমি মেয়ে হয়ে কোনো মেয়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না, অত টাকার দরকার আমার নেই, সত্যিই নেই। তো এগুলো এথিক্সে ম্যাটার করে, যার দরকার টাকার দরকার সে করুক, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, টাকা কামানোর অনেক জায়গা রয়েছে, তার জন্য একজন ভিকটিমের এগেনস্টে গিয়ে আমি দাঁড়াতে পারি না। এবার আসি, এই যে রেপ যে খেলাটা চলছে প্রত্যেক 1.5 মাস 2 মাস অন্তর অন্তর যে একটা করে রেপ হচ্ছে, এটা একটা উৎসবে পরিণত হয়ে গেছে, উৎসবে পরিণত হয়েছে। একসময় সিটি অফ জয়, সেখান থেকে হয়ে গেল সিটি অফ ভয়, কলকাতার নাম রসগোল্লা, এখন রেপ, রসগোল্লাও আর দিয়ে রেপটো আর দিয়ে, ব্যাপারটা ওরকমই, মানে সব বদলে যাচ্ছে, এখন লোকে কলকাতাকে পশ্চিমবঙ্গকে এইসব নামেই চিনবে। এবার কথা হচ্ছে হলো কিছুদিন আগে আমাদের 2 সপ্তাহ আগে আমাদের লক্ষ্মী পুজো গেল, আমার মনে হয় না, আমি এই যুগে দাঁড়িয়ে আমি এখনো বিশ্বাস করি না আজকের মোমেন্টে দাঁড়িয়ে যে লক্ষ্মী ঠাকুরের পুজো কেউ মা লক্ষ্মী রূপে করে, সবাই এটার জন্য করে। কারণ যদি এটার জন্য না করতো তাহলে বাড়িতে যখন মা লক্ষ্মীর আগমন হয় তখন কেন মুখটা ভার হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, তখন মনে হয় যে বংশের প্রদীপ জ্বললো না, কেন মনে হয়? তো সবাই এটার জন্যই পুজো করে, লক্ষ্মী হিসেবে কেউ পুজো করে না, সব দিখাও। এবার আরেকটা আমি লাস্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের আমি বললাম এটা আমার একটা উত্তর ছিল, আমি কেন কসবাকাণ্ডে মুখ খুলিনি, আর আমি যেটা ভেবেছিলাম অ্যাজ ইউজুয়াল সেটাই হয়েছে, তাই আমি কসবাকাণ্ডে মুখ খুলিনি। কেউ আমাকে বলছে আমি একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করি, সেই জন্য আমি তাদের বিরুদ্ধে কথা বলি না, আমি পার্টিকুলার কাউকে সাপোর্ট করি না, আমি করতে পারি কোনো দল, কিন্তু আমি পার্টিকুলার, আমি চোখ বন্ধ করে গান্ধারী হয়ে যাই না আপনাদের মতো। আপনারা চাটেন, আমি চাটি না, আমি কাউকে চাটি না। যখন কুকুর নিয়ে এত কিছু হয়েছিল আমি সেটাতেও প্রতিবাদ করেছিলাম, চোখে দেখেননি তখন, দেখতে পাননি, যান আমার প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে যান, পিন পোস্ট করা রয়েছে। আমার যদি মনে এই ধারণা থাকতো যে আমি অন্যায়ের প্রতিবাদ করতে জানি না, তাহলে আমি তখনও মুখ বন্ধ করে রাখতাম, যাই হোক, আমি কাউকে উত্তর দিতে আমি বাধ্য নই। এবার আমি একটা লাস্ট কথা বলতে চাই, এই যে রেপ যে ব্যাপারটা হচ্ছে না, এই রেপটের জন্য অ্যাকচুয়ালি আমরা মেয়েরাই দায়ী, বিশ্বাস করো আমরা মেয়েরাই দায়ী। এই যে ছোট ছোট আমাদের কিছু কমেন্ট পাস হয় না ট্রেনে বাসে, মেয়েটা ওরকম জামা পড়েছে, ছেলেরা এগুলো দেখে উত্তেজিত হয়ে যায়, ছেলেদের সামনে বলছি, আমরা ছেলেরা রেপটাকে জাস্টিফাই করছি, আমরা মহিলা হিসেবে করছি। যখন আরজিকর কাণ্ড হলো আমি কত দেখেছি কমেন্ট সেকশন এরকম লেখা, মেয়ে হয়ে মেয়েদেরকে বলছে মেয়েরা নোংরা চরিত্র ছিল, মৌমিতাকে বলা হয়েছে, অভয়াকে বলা হয়েছে, মেয়েরা বলছে, মেয়েরা, ছেলেদের আমি বাদ দিয়ে দিলাম, একদম ধর্তব্যের খাতায় ফেলে দিলাম, মেয়েরা বলছে এই কথাটা, যে যারা বলছে তারা কারোর মা, তারা কারোর মেয়ে, তারা কারোর নাতনি, তবুও তারা বলছে। সেম জিনিস আপনার সাথে বা আপনার পরিবারে কারোর সাথে হলে, আপনার বোন মা বউয়ের সাথে হলে আপনি একই কথা বলবেন তো? আমার প্রশ্ন এটাই। আমি কাউকে চেটে জীবনে কিছু করিনি, আমি জীবনে যেটুকু না অর্জন করেছি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে করেছি। আমার দিকে আঙুল তোলার আগে আপনাকে 10 বার ভাবতে হবে, লুক অ্যাট ইয়োর সেলফ,
কতটা নিজের যোগ্যতায় করেছেন। হতে পারে প্রতিভা ভেতরে ছিল, কিন্তু কতটা চেটে করেছেন ভাবুন, কতটা চেটে করেছেন। আমি জীবনে কাউকে চাটিনি, নেভার এভার। আমি কখনো আমার বাবা মার পরিচয় ভুলিনি। যে কিছু কিছু মানুষ সে যে কোনো দলের হতে পারে, আমি কিন্তু এটা দিয়ে কোনো একজন দলকে বলছি না। এই যে যারা মানে নেতা নেত্রীদের সাথে ছবি তুলে লেখে মাই ফাদার ফিগার, মাদার ফিগার, আপনারা কি জন্ম পরিচয় ভুলে গেছেন নাকি? বাবা মা একজনই হয় পৃথিবীতে, সে যতই আপনার উপকার করে নিক না কেন, আপনাকে যতই কর্ম দিক না কেন, বাবা মা একজনই হয়, বাবা মার জায়গা কাউকে হয় না। এবার লাস্ট একটা কথা বলি, এই যে দুর্গাপুর কাণ্ডে যে কজন অভিযুক্ত তারা সবাই মুসলমান, তো তাদের জন্য কিন্তু আমরা কোনো কমিউনিটিকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি না, নেভার এভার। কারণ কি, মনোজিৎ মিশ্র কিন্তু হিন্দু ছিল। ধর্ষকের কোনো জাত হয় না, সত্যি বলছি, ধর্ষকের কোন অন্য কিছু জাত হতে পারে, অবশ্যই হতে পারে, সেটা এসআইআর এর সময় দেখা যাবে, কিন্তু ধর্ষকের কোনো জাত হয় না। ট্রাস্ট মি, ধর্ষকের কোনো জাত হয় না। আমরা কোর্টে ধর্ষণের এগেনস্টে লড়ি, তো ওখানে হিন্দু ছেলে, মুসলিম ছেলে, সব ধর্মের ছেলে অ্যাভেলেবেল থাকে, সব ধর্মের ছেলে। হ্যাঁ, এটা হতে পারে কোনো একটা ধর্মের ছেলে একটু বেশি অ্যাভেলেবেল থাকে, কিন্তু কোনো একটা কমিউনিটিকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না ধর্ষণের জন্য স্পেশালি। কারণ ধর্ষণ মেন্টালিটি আসে বাড়ির থেকে, বাড়ির মা কাকিমাদের থেকে। তারাই আমাদেরকে শিখিয়ে দেয়, আমাদের সামনে বলে, ওই মেয়েটা খারাপ পোশাক পরেছে, ওকে ধর্ষণ করা যায়, ও চরিত্র ভালো না। ওই মেয়েটা দেরি করে বাড়ি ফিরছে, ওকে ধর্ষণ করা যায়, ও চরিত্র ভালো না। ওর 4টে বয়ফ্রেন্ড, এই নিয়ে 5 নম্বর বয়ফ্রেন্ড হলে ওকে ধর্ষণ করা যায়। ও রাত করে বাড়ি ফিরে, ও কাজ করে কি করে না আমরা জানি না, বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, ওকে ধর্ষণ করা যায়। এগুলো কিন্তু আমাদের সমাজের একটা মেন্টালিটি হয়ে দাঁড়িয়েছে। তো আমি লাস্ট একটা কথা বলবো, ধর্ষণের জন্য আমরা মেয়েরাই দায়ী। আমরা মেয়েরা, আমরা নারী জাতি যতক্ষণ না শুধরোচ্ছি, ততক্ষণ ধর্ষণ কোনোদিন আমাদের সমাজ থেকে বের হবে না, বের হবে না। আমরা মা কাকিমারাই ধর্ষণ তৈরি করি, ধর্ষক তৈরি করি, ধর্ষিতা বানাই এক একটা মেয়েকে, শুধুমাত্র আমাদের কথার দিয়ে, শুধুমাত্র ছেলেদের সামনে এমন এমন কথা বলে, যেগুলো একটা ছেলেকে আমরা ছোট থেকে বুঝিয়ে দিই যে হ্যাঁ তুমিই ধর্ষণ করার উপযুক্ত, আর মেয়েরা ধর্ষণ হওয়ার উপযুক্ত।